দুপুরের মধ্যেও আহিলের আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। বন্ধুরা সব খেয়ে দিয়ে দুপুরে চলে যায়। আবারও বাড়িতে একা হয়ে যায় অর্ষা। জহির চৌধুরী আহনাফের মনের কথা ভেবে শেষমেশে রিসিপশনে অনুষ্ঠান বাদ দিয়ে দেয়। অর্ষা আফরিনের রুমে শুয়েছিল। সেই সময় রেনু এসে বলে, আপা, কি ঘুমাইছেন? অর্ষা মাথা একটু উঁচু করে বলল, না। কিছু বলবেন? না মানে ঘরটা পরিষ্কার করতাম। অর্ষা বুঝল না, পরিপাটি করা ঘর কি আর পরিষ্কার করা আছে? তাকে চুপ থাকতে দেখে রেনু বলল, বেশিক্ষণ লাগবে না। আপনি এতক্ষণ বড় ভাইজানের ঘরে থাকেন, আমি ডাক দিমুনে। অর্ষা যা বোঝার বুঝে নিল। দুমেরু দুজন মানুষকে শুধু শুধু কাছাকাছি আনার বৃথা চেষ্টা করছে বাড়ির মানুষজন। সে এক মনে ভাবল ড্রয়িং রুমে যাবে, কিন্তু সেখানে মানুষ গিজ গিজ করছে। তাই সে আহনাফের রুমেই গেল। রুম ফাঁকা, সম্ভবত আহনাফ বারান্দায় আছে। অর্ষা পা টিপে টিপে বারান্দার দরজায় যায় দেখার জন্য আহনাফ সেখানে আছে কিনা। তার ধারণাই ঠিক। প্যান্টে পকেটে দুহাত রেখে সে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, দৃষ্টি বারান্দার বাইরে। অর্ষা ফিরে আসছিল। আহনাফ তখন পিছু ডেকে বলল, শোনো। অর্ষা চমকে যায়, পা টলছে না যেন। ভয়ে ভয়ে আহনাফের দিকে ঘুরে দাঁড়ায়। আহনাফের দৃষ্টি তখনও বাইরে। সে কিছুক্ষণ মৌন থেকে বলল, তোমার নুপুরের আওয়াজ শুনে বুঝেছি তুমি এসেছ। অর্ষা নিশ্চুপ, শুধু মাথা নত করে দাঁড়িয়ে থেকে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। প্রলম্বিত শ্বাস নিয়ে আহনাফ বলল, ভাগ্য মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তাই না? কখনো কি ভেবেছি তোমার সাথে কথা বলতে হলে তোমার দিকে তাকাতে ইচ্ছে করবে না? হ্যাঁ, সত্যি, তোমার দিকে আমার তাকাতে ইচ্ছে হয় না এখন। কষ্ট হয়। এর চেয়ে বেশি হয় রাগ। আর এই রাগটুকু আমি কিছুতেই সংবরণ করতে পারি না। কখনো ভাবিনি ভালো লাগাও মানুষকে এভাবে পাল্টে দেয়। এতদিন তো ভালোবাসার নানাবিধ নানা রকম গল্প শুনতাম, আর আমার বেলায় হলো কি, শুধুমাত্র ভালো লাগাটুকুই আমায় কোথায় এনে দাঁড় করিয়েছে দেখো। তবে তোমার আর কেয়ার মাঝে একটুখানি যোগসূত্র রয়েছে। কেয়ার প্রতি ভালো লাগাটা শুরু হয়েছে তোমার মাধ্যমে। সেই বৃষ্টি রাতে যখন দেখলাম তোমার আপন ভাই তোমার ভাবির হাত থেকে বাঁচাতে না এলেও কেয়া এসেছে, তারপর কিভাবে যেন ভালো লাগাটা বেড়েছিল আমি জানি না। প্রথম কোনো মেয়ের প্রতি আমার সফট কর্নার কাজ করছে, আর সেই মেয়েটা তুমি। ছোটবেলা থেকে আমি মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করতাম। মা, আরফিন ব্যতীত মেয়েদের সঙ্গে আমার খুবই কম কেয়ার, সাহায্যকারী মনোভাব, ভালো ব্যবহার, এসব দেখে ওকে ভালো লেগেছিল। অন্যদিকে তোমার বোকা বোকা চাউনি, তোমার অসহায়ত্ব, তোমার উপর অত্যাচার, শোরুমের কাজ করার সময় ঘামন্ত মুখশ্রী, এসব ছিল তোমার প্রতি আমার সফট কর্নারের অন্যতম কারণ। ভাগ্যের কি নির্মম পরিহাস! ভালো লাগা অপমান করে সফট কর্নারকে জীবনের সাথে যুক্ত করে দিয়ে গেল। যার প্রতি না চাইতো ও প্রতিটা মুহূর্ত আমার অসহ্য ফিল হচ্ছে। একটু থেমে সে অর্ষার দিকে তাকিয়ে বলল, যদি আমি তোমাকে একেবারে ছেড়ে দিই, তুমি আমায় ক্ষমা করবে তো? অর্ষা এতক্ষণ মাথা নত করেই আহনাপের কথাগুলো শুনছিল। শেষ কথাটা শুনে সেও আহনাপের দিকে তাকায়। কথাটা কি বুকে লাগলো? আহনাপ এভাবে কেন বলল? আর বললই না হয়।
অর্ষার কেন এমন লাগছে? এত খারাপ অনুভূতি কেন হচ্ছে? আহনাপের মতো তারও তো আহনাপের প্রতি কোনো অনুভূতি নেই। ভালো লাগা, ভালোবাসা কিছুই নেই। তবে বৈবাহিক পবিত্র সম্পর্কে আবদ্ধ বলে। অর্ষা অশ্রুসিক্ত নয়নে আহনাপের দিকে তাকিয়ে রয়েছে। আহনাপ হতবাক হয়ে জানতে চায়, কাঁদছো কেন তুমি? দৃষ্টি নামিয়ে নেয় অর্ষা। জড়ানো কণ্ঠে বলল, কই, না তো। আহনাপ নির্বাক হয়ে যায়। কথা বলার ভাষা আপাতত নেই। বলার মতো সে কিছুই খুঁজে পাচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা। মাথা শরীরে প্রতিটা শিরায় শিরায় এখন তার রাগের আধিপত্য। সে গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলে, আচ্ছা, তুমি রুমে যাও। অর্ষা নীরবে যেমন বারান্দায় উঁকি দিয়েছিল, সেরকমই নীরবে ঘরে ফিরে আসে। কি যে হচ্ছে তার সাথে? ওইটুকু কথায় চোখের কোণে পানি কেন আসতে হবে? আজকাল কি চোখে পানি বেশি হয়ে গেছে? দুঃখের সাথে সাথে বুঝি অশ্রু পাল্লা দিয়ে বাড়ছে। বাড়ি ভর্তি এত মানুষ, তবুও তার নিজেকে বড্ড নিঃসঙ্গ, একাকী লাগছে। ইচ্ছে করছে বন্ধুদের থেকে যেতে বলবে, কিন্তু ওদেরও তো পরিবার, তাছাড়া অন্যান্য কাজকর্ম থাকতে পারে। এসব ভেবে মূলত সে এই আর্জি করেনি। অপরদিকে এই বাড়িটিতে তার সবচেয়ে কাছের মানুষ, প্রিয় বন্ধুটি আহির, সে এখন থেকেও না থাকার মতো। অন্য অনেকের মতোই সেও মুখ ফিরিয়ে নিয়েছে অর্ষার থেকে। অভিমান হয়েছে হয়তো। কতদিনই বা থাকবে? অর্ষা ধৈর্য শক্তি প্রবল। সে তার বন্ধু ফিরে আসার অপেক্ষায় থাকবে। বিছানায় পা গুটিয়ে বসে থেকে নানাবিধ চিন্তা করছিল অর্ষা। চিন্তার রাজ্য থেকে ফিরে আসে রেনুর ডাকে। রেনু ঘরে প্রবেশ করে বলল, আপা, আপনার ভাই ভাবি আসছে। অর্ষা খুশি হয়, ঠোঁটের কোণায় এক ছটা হাসি ফুটিয়ে জানতে চায়, কোথায় এখন? বসার ঘরে আছে। আপনি আহেন। রেনুর সাথেই ঘর থেকে বেরিয়ে গেল অর্ষা। ড্রয়িং রুমের সোফায় তখন ভাই ভাবি আর তিয়াস বসেছিল। ওদের সামনে হরেক রকমের খাবার। কুসুম এদিক সেদিক তাকিয়ে বাড়ির সাজসজ্জা দেখছে। সে আজকে পূর্বে কখনো এই বাড়িতে আসেনি। রুহুলের মুখের অবশ্যই অনেক গুণগান আর প্রশংসা শুনছিল, তবে আজ স্বচক্ষে দেখে সে বশীভূত হয়ে গেছে। মনে মনে কেয়াকে সে ভীষণভাবে তিরস্কার করল। কতটা বোকা হলে এত বড় বাড়ি, রাজ্যের রানী হওয়ার সুযোগ পেয়েও এমন সুযোগ হাতছাড়া করে। এদিকে থেকে অর্ষাকে তো নিঃসন্দেহ ভাগ্যবতী বলা যায়। অর্ষার সামনে এসে ভাই ভাবিকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? রুহুল অর্ষার হাত ধরে পাশে বসলো। আদরের কমতি নেই যেন। তিয়াস লাফিয়ে গেল অর্ষার কোলে। তার নিজস্ব ভাষা এবং আধো আধো গুলিতে সে অনেক কিছু বলছে অর্ষাকে। অর্ষাও সিরিয়াস মুখভঙ্গি করে তিয়াসের সব কথা শুনছে। কখনো বা শব্দ করে হেসে উঠছে। আমেনা বেগম অর্ষাকে বললেন, কুসুম তো এই বাড়িতে প্রথম এলো, যাও ওকে বাড়িটা ঘুরিয়ে আনো। অর্ষা মাথা নাড়িয়ে সায় দিল। কুসুম আমেনা বেগমের এই প্রস্তাবে বেশ খুশি হয়। তিয়াস অর্ষার কোলে, আর অর্ষা কুসুমকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে। সব রুম দেখানো শেষ হলে ওরা ছাদে আসে। ছাদে ফুল ফলের বাগান, পুরো ছাদ জুড়ে গাছগাছালি। মাঝখানে একটা দোলনা রয়েছে। কুসুম গিয়ে দোলনায় বসলো। আরাম করে দোল খেতে খেতে বলল, তোর তো দেখি রাজ কপাল রে অর্ষা। কুসুমের কথাটি বুঝতে না পেরে অর্ষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। কিয়া বলল, কার ভাগ্য কে নেয় তাই না?
তোর জায়গায় থাকার কথা ছিল কি আর? আর এখন রাজ্যের রানী হয়ে গেলি তুই। একটু থেমে ফের তাচ্ছিল্য করে হেসে বলল, তুই অবশ্যই এমনিতেও এই বাড়ির রানী হবি, বাড়ির ছোট রানী। আর আহিল কোথায়? তোর শোকে দেবদাস হয়ে গেছেন নিশ্চয়। আহিলকে জড়িয়ে এসব বাজে কথা শুনে অসার মেজাজ চটে যায়। সে চোখ মুখ শক্ত করে বলে, উল্টো পাল্টা কথা বলবে না ভাবি। আর কতবার বলবো আহিল আর আমি শুধু বন্ধু। কুসুম ছেলেশের সুরে বললে, হয়েছে বন্ধু কি তা বুঝি আমি। আজকাল অনেক ভুল বোঝা শুরু করেছ। কুসুম চোখ দুটো বড় বড় করে বলল, বাপরে, বড়লোক বাড়ির বউ হয়ে কি সাহস বেড়ে গেছে নাকি তোর? মুখে মুখে তর্ক করিস দেখি। অর্ষা বাঁকা হাসি প্রদান করে বলল, আল্লাহ, যদি এই সাহসটুকু আমায় বিয়ে দিনও দিত তাহলে অনেক বাঁচা বেঁচে যেতাম। ঢং করিস না তো। আহনাবকে আমার পছন্দ ছিল না এ কথা ঠিক, কারণ ওই ছেলে চরম বেয়াদব। অবশ্য বেয়াদবি তো ও তোর জন্যই করেছিল। কিয়াস বর হিসেবে পছন্দ না হলেও তোর জন্য তো ঠিকই আছে। মিথ্যে বলবো না, কেয়ার ওপর এখন আমার রাগ লাগছে। ও তো দেখছি তোর চেয়েও চরম বোকা। নয়তো এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? যাই হোক শোন, কান্নাকাটি মন খারাপ করা এসব বাদ দে। আহিলের চেয়ে আহনাব কোনো অংশেই কম নয়। কুসুমের নিচু মানসিকতা সামনে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না ওর। সে নিশ্চুপ থেকে হার মানতে বাধ্য হয়। লুবি স্বার্থপর ব্যক্তিদের সাথে সত্য মিথ্যা নিয়ে তর্ক করা বৃথা। সে আত্মে জানে তাদের অগোচরে অনেকেই হয়তো ভাবে আহিল এবং অর্ষার মাঝে অদৃশ্য অথবা নামহীন কোনো সম্পর্ক রয়েছে। তবে এসব চিন্তা ভাবনার মিথ্যা বই অন্য কিছুই নয়। মেয়েদের যে তৃতীয় নয়ন থাকে, এই নয়ন দ্বারা তার প্রতি আকৃষ্ট যে কোনো ছেলে হাব ভাব মনোভাব চট করেই ধরতে পারে। সেখানে এত কাছাকাছি থাকার পরও আশা বুঝতে পারবে না, সে এটাও জানে। মানুষের ভাবনার উপর জোর করা যায় না। যার যা ইচ্ছে ভাবুক, সত্যটা নিজেরাই জানলেই হবে। ভাই ভাবি রাতের খাবার খেয়ে একবারই গেল। যাওয়ার পূর্বে রুহুল আমেনা বেগমকে বলল, আন্টি, আমি কিন্তু কাল সকাল সকালই আসব। এসে বোন আর বোনের জামাইকে আমার গরিবের বাড়িতে নিয়ে যাব। 2 দিন থাকবে ওরা আমার বাসায়। এই বাড়িতে এসে কুসুমেরও পরিবর্তন হয়েছে। সেও রুহুলের সাথে সহমত পোষণ করে হেসে হেসে বলল, হ্যাঁ, একদম কোনো বারণ শুনব না। আমরা আমাদের সাধ্যের মধ্যে ননদ আর ননদ জামাইকে আপ্যায়ন করব, কোনো ত্রুটি রাখবো না। আমেনা বেগম হেসে বললেন, তোমাদের বোন, তোমাদের বোনের জামাই তোমরাই নেবে, সমস্যা কি? ধনী গরিব কিছুই না রুহুল, আন্তরিকতা আর ব্যবহারই আসল। রুহুল সন্তুষ্ট চিত্রে হাসল। যাওয়ার পূর্বে তিয়াসকে অর্ষার কোলে থেকে নিয়ে অর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সকালেই তৈরি থাকিস কেমন? অর্ষা ঘাড় নামিয়ে সায় দিল। রুহুল ফের বলল, আহনাব কোথায়? দেখছি না যে। অর্ষা নিচু স্বরে বলল, উনি বাইরে গেছেন। ও আচ্ছা, ভালো মতো থাকিস, কাল দেখা হচ্ছে, সাবধানে যেও। ওরা চলে যাওয়ার পর অর্ষাকে নিয়ে নিজের ঘরে গেলেন আমেনা বেগম। জহির চৌধুরী শুয়েছিলেন। অর্ষা সালাম দেওয়া তিনি উঠে বসলেন। সালামের উত্তর নিয়ে বললেন, বসো। অর্ষা খাটের এক পাশে বসল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার ভাই ভাবি চলে গেছে? জি।
কি জানি ভেবে একটু চুপ থেকে তিনি শুধালেন, তুমি কি আমাদের উপর রেগে আছো? অর্ষা ঠিক বুঝতে পারল না কোন কারণে রাগ করার কথা জিজ্ঞেস করছেন তিনি। তাই চুপ করে রইলেন। তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আসলে তখন কিছুই করার ছিল না মা। কি থেকে কি হয়ে গেল। তবে আমার ছেলেটা কিন্তু খারাপ নয়। কারণ জানতে পেরে অর্ষা বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আসলে এই প্রসঙ্গে তার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করা ব্যতীত মুখ ফুটে বলার কিছুই নেই। আমিনা বেগম অর্ষার পাশে বসলো, হাত ধরে বলল, শোনো, যেহেতু তোমাদের বিয়েটা এমন হুট করে হয়ে গেছে, তাই আহনাফ কিন্তু এখনো রেগে আছে। ওর একটাই কথা, আমরা তোমার জীবন নষ্ট করেছি। কিন্তু তুমি তো সিচুয়েশনটা বুঝতে পারছো, বলো। অর্ষা কিছু না বলে এবারও চুপ করে রইল। তিনি বললেন, আমরা তো ওকে তোমাদের বাসায় যাওয়ার কথা বলবোই। যতটুকু মনে হয় রাজি হবে না, সেক্ষেত্রে তুমি ওকে রাজি করাতে পারবে। তুমি বললে শুনবে। এই পর্যায়ে অর্ষা বলল, যেতে না চাইলে জোর করাটা কি ঠিক হবে? বিয়ের পর প্রথম বাবার বাড়ি যাচ্ছ, স্বামী ছাড়া একা যাওয়াটা খারাপ দেখায়। মানুষজন নানান ধরনের কথা বলবে। এমনিতেও এভাবে বিয়ে হওয়াতে কত কুৎসাই তো তারা রটাচ্ছে। তুমি শান্তভাবে বললেই রাজি হয়ে যাবে, পারবে না? অর্ষা ছোট করে বলল, আচ্ছা। রাতে খাবার টেবিলে আর শুধু পরিবারের লোকজন, মেহমান সবাই আগেই খেয়ে শুয়ে পড়েছে। কাল সকাল সকাল সকলে নিজেদের বাড়িতে রওনা হবে, তাই খাওয়া দাওয়ার পাট আগেই চুকিয়ে ফেলেছে। আজ ডাইনিং রুমে আহিল উপস্থিত, কিন্তু সব সময়ের মতো চঞ্চল নয়, একদম স্তব্ধ। না থাকলেও ওর উপস্থিতি বোঝা যাবে না। অপরদিকে আহনাফ গম্ভীর হয়ে বসে আছে। আফরিন আর অর্ষা সকলে খাবার বেড়ে দেয়। জহির চৌধুরী বলেন, তোরাও বস। আমেনা বেগম চোখের ইশারায় জহির চৌধুরীকে প্রসঙ্গটি তুলতে বললেন। জহির চৌধুরী কেশে গলা পরিষ্কার করে বললেন, কোথায় চলে গেছিলি সন্ধ্যায়? আহনাফ খাচ্ছে চুপচাপ, মুখ না তুলে গম্ভীর হয়ে বলল, বাইরে। কোনো দরকারি কাজ ছিল? দেখলে যে অর্ষার ভাই ভাবি এসেছে, বিদায় পর্যন্ত থাকা উচিত ছিল। আহনাফ নিশ্চুপ। তিনি একটু চুপ থেকে বলল, যাই হোক, কাল সকালে অর্ষাকে আর তোমাকে নিতে আসবে রুবুল, তৈরি থেকো। আহনাফ খাওয়া থামিয়ে জিজ্ঞেস করল, নিতে আসবে মানে? মানে বিয়ের পর মেয়েরা যে বাপের বাড়ি যায়। নায়ক যায় যে। আফরিনও তো এসেছিল। তো যাক, আমি কেন? আমি কোথাও যেতে পারবো না। এটা কেমন কথা বললি বাবু? নিয়ম মানবি না? বললেন আমেনা বেগম। আহনাফ অল্প একটু খেয়ে হাত ধুয়ে ফেলে তাচ্ছিল্য করে বলে, মানুষ কথা দিয়ে কথা রাখে না। আর তো রইল নিয়ম। এগুলো কোনো বাধা ধরা নিয়ম নয় মা। আমরা নিজেদের সাথে এসব নিয়ম মেনে থাকি। তবে অর্ষা যাক, আমার কোনো আপত্তি নেই। আহনাফ কথা শেষ করে নিজের রুমে চলে যায়। জহির চৌধুরী স্ত্রীর দিকে তাকান। আমেনা বেগম হতাশ হয়ে তাকিয়ে থাকে। শুধু আহিলি একদম ভাবলেশহীনভাবে খাচ্ছিল। খাওয়া শেষ করে সেও নিজের রুমে চলে যায়। অর্ষা খাবারের প্লেট অযথা আঁকাবুকি করছে। শেষ ভরসা এখন সবাই তাকেই করছে। রেনু টেবিল গোছাতে গোছাতে বলল, আরে চিন্তা করেন না, অর্ষা আপারে তো আর ভাইজান রাগ দেখাতে পারবে না। আপার প্রতি ভাইজানের অনেক মায়া। জহির চৌধুরী আর আমেনা বেগমকে নিয়ম করে খাওয়ার পরে ওষুধ খেতে হয়, তাই তারা নিজেদের রুমে চলে গেছে। যাওয়ার পূর্বে সবকিছু পুনরায় বুঝিয়ে বলে গেছে অর্ষাকে। এখন এখানে শুধু অর্ষা, আফরিন আর রেনু। রেনুর কথা শুনে আফরিন জিজ্ঞেস করলো, তুমি কি করে জানলে? রেনু দাঁত বের করে হেসে বলল, আপনি যে কি কর না আপামনি, এসব কি
জানানো লাগে, চোখ দেখলেই কম যায়। বাহ, তুমি দেখি অন্তর্যামীও হয়ে গেছো। রেনু হাসলো। আফরিন অর্ষাকে বলল, তুমি ঘরে যাও, ভাইয়াকে বলো গিয়ে। অর্ষা মাথা নাড়িয়ে রুমে চলে যায়। আহনাব সোফায় বসে ল্যাপটপে কিছু করছিল। অর্ষা কিভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারছে না। শাড়ির আঁচল ধরে আঙুলে পেঁচাচ্ছিল। আহনাব একবার ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজও কি ছোপায় ঘুমাবে? প্রশ্ন শুনে অর্ষা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আহনাব বলল, তাহলে আমি উঠে যেতাম এখান থেকে। সোফাতে ঘুমাবো। আচ্ছা, বলে আহনাব বিছানায় চলে যায়। অর্ষা সোফায় গিয়ে বসে। অনেকক্ষণ যাবৎ চুপ করে থেকে মনে সাহস সঞ্চয় করে। কণ্ঠ পরিষ্কার করে বলে, একটা কথা বলতাম। আহনাব ল্যাপটপে কাজ করতে করতেই বলল, বলো। আপনি আমাদের বাসায় যাবেন না কেন? এমনি। অর্ষা এতটাই সাহস সঞ্চয় করে ফেলেছে যে ফরফর করে বলা শুরু করলো, এমনি কেন? কে আপু থাকবে বলে? তার কথা মনে পড়বে বলে আপনি না বলছেন? আপনি তাকে ভালোবাসেন না? তাহলে সমস্যা কোথায়? কেয়ার নাম শুনে মাথায় রক্ত উঠে যায় আহনাপের। অপমানের কথা মনে পড়ে যায়। দগদগে ঘা আরো দগদগ হয়ে ওঠে। সে ল্যাপটপ ছুঁড়ে মারে ফ্লোরে। অসব ভয়ে চমকে যায়। আহনাব চিৎকার করে বলে, তুমি কি পুনরো ঘা খুঁচিয়ে আরো অপমান করতে চাইছো আমায়? কেয়ার নাম কেন বললে? আমি বলছি না ওর নাম আমার সামনে বলবে না? এমনিতে তোমার দেখলে মাথা ঠিক থাকে না। ওর কথা মনে হয় আর রাগে জিততে ইচ্ছে করে নিজেকে শেষ করি। তাও কেন? আমি যাব না তোমাদের বাসায়। সেটা একবারই বলে দিয়েছি, সবার সামনে বলছি। তাও কেন যাব না? ইত্যাদি ইত্যাদি কেন জিজ্ঞেস করা লাগবে? বলো। অর্ষা ভয়ে কান্নাই করে ফেলল। পাশের ঘর থেকে আহিল অনেকক্ষণ যাবৎ সব শুনছিল। আর সহ্য করতে না পেরে সে এই ঘরে আসে। আহনাব তখন রাগে ফুঁসছিল। আহিল রুমে এসে কান্নারত দিকে তাকায় একবার। আহনাবের উপর রাগ দেখিয়ে চিৎকার করে বলে, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো? ছোট ভাইকে দেখে ওর মাথা আরো গরম হয়ে যায়। অর্ষা উঠে এসে আহিলকে থামানোর চেষ্টা করে। ওদের ঝগড়া শুনে বাড়ির সবাই এই ঘরে চলে আসে। পরিস্থিতিটা আগে বোঝার চেষ্টা করে। ক্ষিপ্ত আহিলকে ঘর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। এক ঝটকায় হাত সরিয়ে নেয় আহিল। আহনাব গম্ভীর কণ্ঠে বলে, তুই এখানে কেন এসেছিস? তুমি ওর সাথে খারাপ আচরণ কেন করছো? ওর দোষটা কোথায়? ও তো বিয়ে করার জন্য পাগল হয়ে যায়নি? যতদূর জানি দু পরিবার সম্মতিতে বিয়ে হয়েছে। ওকে নিয়ে যখন তোমার এতই সমস্যা, তখন কেন না করনি? আহনাপের রাগের মাথায় রক কাঁপছে। সে কৈফিয়ত দিতে ইচ্ছুক নয়। সেই দিন তো সে হুঁশই ছিল না, যখন জানলো কেয়া পালিয়েছে। এভাবে প্রতারণা করা, ঠকানো তো কিছু ছিল না। আহিল অর্ষাকে ধমক দিয়ে বলল, বেরিয়ে আয় ঘর থেকে। অর্ষা আহত দৃষ্টিতে তাকায়। সে কি করে বেরিয়ে যাবে? আহিলকে সে কিভাবে বোঝাবে এখন শুধু সে তার বন্ধু নয়, বরং তার বড় ভাইয়ের বউ? অবস্থার বেগতিক দেখে বাবা মা আহিলকে জোর করে নিয়ে যায়। অর্ষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আহনাপের রাগ সীমা অতিক্রম করেছে। সে ক্ষুব্ধ হয়ে তাকিয়ে রয়েছে অর্ষার দিকে। রাগে ফুঁসে উঠে বলে, যে মেয়ের প্রতি আমার আমার ভাইয়ের দরদ মায়া ভালোবাসা বেশি, তার সঙ্গে আমি সারা জীবন একসাথে থাকতে পারবো না। এটা বলেই আহনাব প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। অর্ষা কাঁদতে কাঁদতে বলে, আপনি কি ভাবেন আহিলের সাথে আমার সম্পর্ক রয়েছে? আহনাব এবার ধমক দিয়ে বলে, লিসেন, আমার ভাইকে আমি চিনি। ও যদি তোমায় ভালোবাসতো কিংবা তোমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতো, তাহলে আর কেউ না জানলেও মা জানতো। আর মা জেনে শুনে তোমাকে আমার বউ করে আনতো না। শুনুন, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তার নাম বলবো না। আপনাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য ফোর্সও করব না। প্লিজ, আপনি আমার উপর রাগ করে সবাইকে ছেড়ে যাবেন না। এত রাতে বের হবেন না প্লিজ। আহুন আবার কিছু না বলেই জিনিসপত্র নিয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। জহির চৌধুরী আমেনা বেগম অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু সে বাবা মা কারো বারণই শোনে না। জানালার কার্নিশে মাথা ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে অর্ষা। বিবাহিত জীবন সম্পর্কে তার কোনো ধারণা স্পষ্টভাবে না থাকলেও অস্পষ্ট ছিল না। তাই বলে এত করুণ আর বিষাদময় বুঝি হয়? পরক্ষণে সে তার মনকে বোঝাতে উঠে পড়ে লাগে। যেখানে বিয়েটাই স্বাভাবিক নয়, সেখানে সম্পর্ক স্বাভাবিক হবে এমন প্রত্যাশা করা আকাশকুসুমই বটে। আজ একে একে সিনেমার দৃশ্যপটের মতো প্রতিটি দৃশ্য অর্ষার নেত্রদ্বয়ে পুনরায় দেখতে পাচ্ছে।
আহিলের ফোনে এই বাড়ির দেওয়ালে আহনাবের অনেক ছবি অশ্বাসহ বাকি বন্ধুরা দেখেছিল। তবে আহনাবকে সামনাসামনি আফরিনের বিয়েতে প্রথম দেখে। প্রথম আলাপও শুরু হয় বিচ্ছিরি একটি প্রসঙ্গ দিয়ে। আফরিনের বিয়ে ঠিক হওয়ার 3 দিন আগে থেকেই অশ্বাসহ সকলকে আহিলের বাসায় থাকতে বলে সিদ্ধান্ত জানিয়েছিল আহিল। বাকিদের সমস্যা না থাকলে অশ্বার ঘোর আপত্তি ছিল। তার তো বাকিদের মতো এত ভালো জামা কাপড় নেই যেগুলো সে এই বাড়িতে এসে পড়বে। অনেক নয় ছয় বুঝিয়ে তখন আহিলের সিদ্ধান্ত পরিবর্তন করতে পেরেছিল, কিন্তু বিয়েতে যে পরে আসবে এমন ভালো জামা কাপড়ও ছিল না। অনেক বলে কয়ে কুসুমের হাত ধরে শাড়ি নিয়েছিল, সত্য ছিল শাড়ি যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু বিধিবাম পুরো রাস্তা খুব সাবধান এবং সতর্কভাবে এলো বিপত্তি বাঁধল। নামার সময় শাড়ির আঁচল রিকশার কাঠের কোনায় বেঁধে গেল। সেটা সে একদমই খেয়াল করেনি। ভাড়া মিটিয়ে হাঁটার সময় শাড়ি আঁচলে টান লাগে এবং পিছনে তাকে দেখে অনেকখানি ছিঁড়ে গেছে। কষ্টে আফসোসের অশ্বার ইচ্ছে করছিল তখনই কেঁদে ফেলতে। এই ছেঁড়া কাপড় পরে বিয়ে বাড়িতে যাবে নাকি নিজের বাড়িতে ফিরে যাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। বিয়েতে না গেলে আহিল যে তুমুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে এতে কোনো সন্দেহ ছিল না। অগত্যা তাকে ছেঁড়া শাড়ি পরে অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছিল। সকলের দৃষ্টি থেকে যখন শাড়ি ছেঁড়া অংশটুকু লুকানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছিল, তখনই সামনে এসে হাজির হয় স্বয়ং আহনাব। আর এসে মুখের উপর অমন প্রশ্নটি ছুড়ে দেয়। তখন অহনাপের উপর মৃদু রাগ হলো। পরবর্তীতে যখন আহিলকে ডেকে দিয়ে নিজের সাহায্যের কথা বলল, তখন রাগটুকু আর রইল না। এছাড়া অর্ষাকে কলেজে পৌঁছে দেওয়া, কুসুমের হাত থেকে বাঁচানো, হাসপাতালে ভর্তি করা, রাতে হাসপাতালে থাকা, এসব কিছু সে পুনরায় কল্পনা করে। শুধু আফসোস লাগে এটা ভেবেই, যেই মানুষটা তাকে একটার সময় এত এত সাপোর্ট করছিল, আর সে মানুষটাই তাকে সহ্য করতে পারছে না। ভাগ্য আসলে বড্ড নির্দয় ও নির্মম। সহাভাগ্য কয়জনেরই হয় সেটা আদতে তার জানা নেই। ড্রয়িং রুমে বসে শাড়ির আঁচলে মুখ গুজে কান্নাকাটি করছেন আমেনা বেগম। এমন হট্টগোলে অনেক মেহমানই ঘুম ভেঙে গেছে, তারাও এখন এখানে উপস্থিত। জহির চৌধুরী নির্বাক ভঙ্গিতে বসে রয়েছে। অনেকক্ষণ পর্যন্ত আমেনা বেগমের কান্না দেখে বললেন, এভাবে কাঁদছো কেন? তিনি কাঁদতে কাঁদতেই বলেন, তো কাঁদবো না, ছেলেটা এভাবে বাড়ি থেকে বের হয়ে গেল। ও তো ছোট্ট বাচ্চা নয়, এত চিন্তা করো না। এক পর্যায়ে আফরিন বলল, ভাইয়াকে এভাবে জোর করা ঠিক হয়নি, তাও আবার অশ্বাকে দিয়ে বলানো, এটা বোকামো হয়ে গেছে। জহির চৌধুরী বললেন, এখানে জোর করা কি দেখ, সমাজ নিয়ম নীতি এসব মানতে হবে না? বিয়ে যখন হয়ে গেছে তখন সবকিছু তো মানতে হবে। দুটো দিন ওই বাড়িতে থাকলে এমন কি সমস্যা হয়ে যেত ওর? মেয়েটা না হয় বলেইছে যাওয়ার কথা, তার জন্য বাড়ি থেকে চলে যেতে হবে? শুধু অর্ষার জন্য নয়, আহিল যে রেগে গেল, এতে মনে হয় ভাইয়া রাগ আরো বেড়ে গেছে। কাকে কি বলবো, কারো থেকে তো কারো রাগ কম নয়। কথা শেষ করে তিনি রুমে চলে গেলেন। মেহমানরা বুঝিয়ে সুঝিয়ে আমিনা বেগমকে ঘুমাতে পাঠিয়ে দিল। আফরিন গেলেন অর্ষার কাছে। অর্ষা তখন জানালার কাছে ছিল। কি ভাবছো? অর্ষার কাঁধে হাত রেখে জানতে চাইল আফরিন। অর্ষা চট করে গালে লেপ্টে থাকা চোখের পানিগুলো মুছে ফেলার জন্য ব্যস্ত হয়ে ওঠে। চোখের পানিতে গাল দুটো চিটচিটে হয়ে আছে। আফরিন ওর হাত ধরে বলল, আমার থেকে কান্না লুকাতে হবে না। একটু থেমে ফের বলল, সরি অর্ষা। অর্ষা নির্বাক দৃষ্টিতে কিয়ংক্ষণ তাকিয়ে থেকে বলল, সরি কেন বলছো আপু? ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব তোমায় দেওয়া উচিত হয়নি। অযথা কত বকাঝকা শুনতে হলো। অর্ষা মুহূর্তেই অপ্রভৃত হয়ে উঠল। হাসার অভিপ্রায় করে বলল, আসলে উনি যাওয়া নিয়ে তেমন রাগ করেনি। কে আপুর নাম শুনতে পারে না, আর আমি একটু বেশি বেশি বলে ফেলেছিলাম, দোষ আমারও আছে। আফরিন হেসে ফেলে। অর্ষার গাল টেনে বলে, বাহ, এখনই স্বামীর দোষ ঢাকতে শিখে গেছো। অর্ষা অপ্রস্তুত হয়ে দৃষ্টি নামিয়ে ফেলে। সে এত সব ভেবে কিছু বলেনি। আফরিন তাড়া দিয়ে বলল, এখন যাও, চোখ মুখে একটু পানি দিয়ে আসো। আমি থাকবো আজ তোমার সাথে, আপত্তি নেই তো? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে বলল, একদম না। আফরিন মিষ্টি করে হাসলো। অর্ষার মনে হয় এই মানুষগুলোর জন্য হলেও সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। এর মাঝে ঘড়ির কাঁটার সঙ্গে
পাল্লা দিয়ে সময় অতিবাহিত হয়েছে ব্যাপক। কেটে গেছে 2টো দিন। অর্ষার নিজের বাড়িতে যাওয়া হয়নি বলে ভুল হবে। আহনাফের বাড়ি থেকে যেতে দেয়নি। এমনিতেই সজ্ঞানে হোক আর অজ্ঞানী হোক তাদের জন্য মেয়েটাকে কম কষ্ট সহ্য করতে হচ্ছে না। এখন যদি আহনাফকে ছাড়া বাপের বাড়ি যায় তাহলে পাড়া প্রতিবেশীদের কথা তোপে টিকে থাকতে পারবে না। তাই রুহুলকেও একাই ফিরে যেতে হয়েছিল। 2টো দিনে গ্যাঞ্জাম পার্টির সকলে এসেছিল অর্ষার কাছে। শুধুমাত্র এই বাড়িতে থেকেও আহিলের দর্শন সে পায়নি। ওই দিন রাতের ঘটনার পর কি আহিল ওর ওপর আরো রেগে গেছে? এসব ভাবতে ভাবতেই রেনুর সাথে টুকটাক রান্নার কাজ করছিল অর্ষা। আফরিনার শ্বশুরবাড়ি চলে যাবে, তাই ওর পছন্দ মতো সবকিছু রান্না করা হচ্ছে। আমেনা বেগম রান্নাঘরে এসে দেখে অর্ষা অন্যমনস্ক হয়ে রয়েছে। তিনি গিয়ে অর্ষাকে কিছুটা দূরে সরিয়ে বলো, আগুনে এত কাছে কেন? অর্ষা কিছুটা লজ্জা পেল। তিনি বলেন, দেখো তো ঘেমে নিয়ে কি অবস্থা হয়েছে। যাও যাও ঘরে যাও, আমি তো আছি রেনুর সাথে কাজ করার জন্য। কুসুমে ব্যবহারের কথা মনে পড়ে যায় অর্ষার। রান্নার জন্য তাকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে। পরীক্ষার সময় রাতে জেগে পড়ে ভোরে রান্না বান্না করতে হয়েছে। ভালো মতো ঘুমানোর সময় তো পেতেই না, বরং পড়াশোনাগুলো যে রিভাইজ করতে সেই সময়টুকু পেত না। সবকিছুতে ছিল কুসুমের বাড়াবাড়ি রকমের অত্যাচার। আর সেখানে সে আমেনা বেগমকে দেখে ভারী অবাক হয়। মানুষটা কি প্রয়োজনের তুলনায় একটু বেশি ভালো না? না, একটু নয়, অনেক বেশি ভালো, অনেক অনেক। অর্ষাকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকতে দেখে আমেনা বেগম চোখের ইশারায় জিজ্ঞেস করেন, কি? অর্ষা মৃদু হেসে বলল, কিছু হবে না, আপনি আজ রেস্ট নিন। সারাদিন বসে থাকতে থাকতে আমারও ভালো লাগে না। আমি প্লিজ আজ রান্না করি। আমার রান্না কিন্তু এত খারাপ নয়। তিনি হেসে ফেললেন। অর্ষার চিবুক ছুঁয়ে বললেন, পাগলি মেয়ে। রান্নাঘর থেকে চলে যাওয়ার পূর্বেই রেনুকে বলে গেলেন, অর্ষার দিকে খেয়াল রাখিস রেনু। রেনু দাঁত কপাটি বের করে হেসে বলল, আইসা কুলে নিয়া রাখুন। অর্ষা হেসে বলে, আপনি অনেক মজার মানুষ রেনু আপা। জীবনে মজা আনন্দ ছাড়া আর কি আছে কন? দুঃখ হলো রেগুলার একটা রুটিন। এই রুটিনের বাইরে গিয়ে আনন্দ আহ্লাদ উপভোগ করতে হয়, বুঝছেন? বুঝেছি। আর কথাটাও কিন্তু আপনি বেশ বলেছেন। প্রত্যুত্তরে রেনু হাসলো। অর্ষা এখন গরুর মাংস রান্না করছে। গরম মশলা কৌটা খুলতে গিয়ে তাকে বেশ কসরত করতে হয়। এত শক্ত করে আটকানো যে রেনুও খুলতে পারছে না। প্রাণপণ চেষ্টা অর্ষা চালিয়ে যাচ্ছে। আচমকা পুরুষনালিত একটি হাত অর্ষার হাতে থেকে কৌটোটি নিয়ে এক চান্সে খুলে ফেলল। রেনু এবং অর্ষা হা করে তাকিয়ে আছে। কৌটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আহিল। রেনু তো বিস্ময় বলেই ফেললেন, ভাইজান কি খাইয়া এমন শক্তি বানাইছেন? আগে তুই বল, কি খেয়ে এমন শক্ত করে কৌটার মুখ লাগিয়েছিলি? পাল্টা প্রশ্ন করলো আহিল। রেনু মাথা চুলকে বলল, কি জানি ভাইজান, তখন কি খাইছিলাম মনে নাই তো। থাক, আর মনে করা লাগবে না। আফরিনের জন্য শরবত বানাও। রেনু অন্য পাশে গিয়ে শরবত বানাচ্ছে। আহিল অর্ষার পাশে দাঁড়িয়ে কৌটোটি হাতে দিল। প্রচন্ড অস্বস্তি, সাথে ভয় পাচ্ছে অর্ষা। আহিল কি আবার রাগ দেখাতে এসেছে? অর্ষাকে অবাক করে দিয়ে আহিল বলল, সরি বোকারানি। বিস্ময় হা হয়ে যায় অর্ষার মুখ। চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে সে। সত্যি আহিল তাকে সরি বলছে? আহিল ভুরু কুঁচকে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই সত্যি সরি বললি? হ্যাঁ বললাম। তোর পছন্দ না হলে আমার সরি আমাকে ফিরিয়ে দে। সরি? সত্যি সত্যি ফিরিয়ে দিলি? না, এটা আমি নিজে থেকেই বললাম। জেনে হোক বা না জেনে হোক, ভুল হয়তো আমারও কিছু ছিল বা আছে। আহিল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলল, তোকে খুব কষ্ট দিয়েছে তাই না? কষা তরকারি নাড়তে নাড়তে বলল, ধুর, এসব কিছুই না। তোর ধৈর্য অনেক বুঝলি। বুঝলাম। কচু বুঝেছিস। বাই দ্য ওয়ে, তুই কেন রান্না করছিস? এটা আবার কেমন প্রশ্ন ছিল? আমার রান্না করা বারণ নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম। আমিও এমনি রান্না করছি। আহিল হেসে ফেলে। রেনু বলল, আমি শরবত দিয়ে আহি। আহিল রেনুকে থামিয়ে দিয়ে বলল, আমি যাচ্ছি, আপুর সাথে কথা আছে। গ্লাসটা আমায় দাও। অর্ষার দিকে তাকিয়ে মৃদু হেসে গ্লাস নিয়ে চলে যাচ্ছে আহিল। আবার ফিরে এসে অর্ষার পাশে দাঁড়ায়। অর্ষার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করে, কি? আহিল অর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই সবসময় হ্যাপি থাক, আমি এটাই চাই। অনেকদিন পর বাদে আহিলের থেকে সেই ভরসা, সেই পুরনো ভালো লাগা
স্পর্শ মাথায় পেয়ে সত্যিকার অর্থে ঠোঁটে হাসি ফুটে ওঠে অর্ষার। সেই সাথে চোখ জোড়াও টলমল করছে অশ্রু, খুশির অশ্রু। দুপুরে খাওয়ার সময় বিনা নিমন্ত্রণে হাজির হয় গ্যাঞ্জাম পার্টির সকলে। সবেমাত্র বাড়ি সকলে খেতে বসেছিল তখন। দিদার লম্ফজম্ফ দিয়ে চেয়ারে এসে বলে, বাপরে, আজ এত আয়োজন! তোমরা জানতে নাকি আমরা যে আসবো? আফরিন বলল, ব্যাঙের মতো লাপালাপি না করে আগে চুপ করে বস। হাত ধুতে ধুতে আহিল জিজ্ঞেস করলো, এই সময় কি মনে করে? উত্তর দিল আশিক। সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে আবৃত্তি করে বলল, এসেছিলাম তোর বাড়ি খেতে গরু। তোর কথা শুনে ভেতরটা হয়ে গেল হাহাকার মরু। ওর কবিতা শুনে সকলে হেসে ফেলে। জহির চৌধুরী তো ঠাট্টার ছলে বলে বসলেন, বুঝলে আশিক, অতি শীঘ্রই তোমার উচিত একক কবিতা বই বের করা। আশিক আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল, তাই না আঙ্কেল? দেখলেন আপনি আমার প্রতিভা ঠিকই বুঝলেন, কিন্তু যাদের সাথে আমার প্রত্যক্ষ চলাফেরা এরা কেউ এই পর্যন্ত বুঝলো না। আহা থাক, এতে মন খারাপ করো না, নিজের প্রতিভা বিকশিত হতে হবে। আশিক শার্টের কলার নাচিয়ে ভাব দেখিয়ে বলল, শোন শোন, শেখ কিছু। জুই মুখ ভেঙচি দিয়ে বলল, আঙ্কেলের কথা আসলো মর্ম তুই যদি বুঝতি তাহলে লজ্জায় লেজ গুটিয়ে পালাতি এখন। খ্যাত করে উঠে আসি, আন্টির বাচ্চা জুই, সারা জীবনে ধ্বংস হবে না তোর আজইরা গাইগুই। আমেনা বেগম ওদেরকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে হয়েছে, ঝগড়াঝাটি বন্ধ করে এখন সকালে খাওয়া মনোযোগ দে তো। আমি তো কোপ আগেই শুরু করে দিয়েছি। খাওয়ার সময় ঝগড়া করার টাইম ওয়েস্ট করে বোকারা। খেতে খেতে বলল দিদা। রেশমি বিড়বিড় করে বলল, তোর দ্বারা পেটুকের থেকে এটা আশা করা যায়। দিদার কথাটি শুনেও কিছু বলল না। আগে পেট পুড়ে খেয়ে পেটকে শান্তি করা হচ্ছে আসল কাজের কাজ, বাকি সব কিছু নস্যি অযথা। লামিয়া খেতে খেতে বলল, এখনো কিন্তু জানলাম না এত আয়োজন কেন। উত্তর রহস্য বলো, আজকে আফরিন আপু শ্বশুরবাড়িতে চলে যাবে তাই। বন্ধুরা সব আহত দৃষ্টিতে আহিলের দিকে তাকালো। আশিক বলল, আহা গো, শোনা গো আমার বোনের কষ্ট, আবার বন জঙ্গলে না চলে যায়। আহিল চোখ পাকিয়ে তাকায়। আফরিন মেয়েকে ধমক দিয়ে বলে, খবরদার আমার ভাইকে নিয়ে মজা লুটবি না তোরা। অনেকদিন বাদে গল্পে গল্পের সময় কাটলো সবার। কিছুটা সময় হলো চিন্তার জগৎ থেকে সকলে দূরে ছিল। চিন্তা হলে সেগুলো অ্যাটলিস্ট এই সময়টা কেউ বুঝতে দেয়নি। সবাই চেয়েছে অর্ষ অন্তত ভালো থাকুক, কিছু সময় হলেও ভালো থাকুক। মনে মনে ঠিকই আহনাফের জন্য বাবা মায়ের চিন্তার কলিজা শুকিয়ে গেছে। এখনো পর্যন্ত আহনাফের কোনো খোঁজ মিলেনি। সেই যে নাম্বার বন্ধ করে রেখেছে, এখনো পর্যন্ত নাম্বার অন হয়নি। গ্যাঞ্জাম পার্টি আজ আসার বিশেষ একটা কারণ হচ্ছে খুশির সংবাদ। সকলকে একসাথে খুশির সংবাদ দিবে বলেই সরাসরি এই বাড়িতে চলে আসে। লামিয়া অর্ষার কোলে মাথা রেখে শুয়ে আছে। এক একজন এক একভাবে শুয়ে আছে। আশিক হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে বলল, এই জুইশা, পুঁইশাক বল, কি বলবি এবার? জুই দাঁত মুখ খিচে বিচার দেওয়া ভঙ্গিতে বলল, এই বান্দরটাকে ফালতু কথা বলতে বারণ করবি তোরা, নাকি ওর বামে একটা লাথি মেরে ৫ তলা ছাদ থেকে নিচে ফেলে দিব। আহা গো, কি শখ গো, এই বেয়াদব তো হবু বরের বামে জায়গা লাথি গুতা দেগা। আমার দিকে এত নজর কেন? অশ্লীল। জুইর আগে একটা বালির ছুঁড়ে মারল আশিকের দিকে। রেশমি বিরক্ত হয়ে বলল, মারামারি বন্ধ কর আর সুসংবাদটি দে। লামিয়া শোয়া থেকে উঠে বসে। লজ্জা লাল হয়ে বলে, কেমনে যে বলি। হয়েছে শুধু ঢং, বিড়বিড় করে বলল দিদা। ভাগ্যিস লামিয়া শোনেনি, হয়তো আরেকটা যুদ্ধ এখানে হতো। অনেকক্ষণ সময় নিয়ে লামিয়া বলল, আমার আর জুয়ের বিয়ে ডেট ফিক্সড হয়েছে। সামনের সপ্তাহ দুজনের একসাথে বিয়ে। সকলে সরাসরি বলল, সত্যি? লামিয়া আর জুই মাথা নাড়াল। দিদার খুশিতে গদগদ করে বলল, তাহলে টিট কবে দিচ্ছিস? লামিয়া ওর পায়ে একটা লাথি দিয়ে বলল, এই আঙ্কেলের বাচ্চা পেটুক, সবসময় এত খাই খাই করিস কেন? আমি মরলেও তোরা কবরে গিয়ে টিট চাইবি। যদি দিতে পারতি তাহলে চাই। অর্ষার ঝগড়া বেশ দূর এগোতে না দিয়ে বলল, তাহলে তো তোরা দুজনে এখন খুশি উঠতেছিস। রেশমি মনমরা হয়ে বলল, ওদেরই তো ওড়ার সময়, মাঝখান থেকে আমি আমেনাটি হিসাবে রয়ে গেলাম।
আহিল রেশমিকে মৃদু ধাক্কা দিয়ে বলল, মন খারাপ করিস না, বিয়ে বাড়ি মানেই হচ্ছে ছেলে মেয়ের মেলা। একটা না একটা হিললে তো হয়ে যাবে। হবে বলছিস? আলবাত। রেশমি হাসলো। গ্যাঞ্জাম পার্টি এবার আলোচনা মেতে উঠল। কে কি করবে, কে কোন গান গাইবে, কে গেট ধরবে, ইত্যাদি ইত্যাদি আরো কত কি। সূর্যের কুসুমরাঙা হলদেটে রশ্মি ক্যাথিয়নের চোখের ওপর পড়ায় সে গড়াগড়ি খেয়ে লাফ দিয়ে আহনাপের পিঠে উপর উঠে, যার দরুন ঘুম ভেঙে যায় আহনাপের। সে বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে ক্যাথিয়নের দিকে তাকায়। ক্যাথি ততক্ষণে লেজ গুটিয়ে পিঠ থেকে নেমে বিছানায় শুয়ে পড়েছে। এরপর অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করেছে আহনাফ, তবে ভাঙা ঘুম পুনরায় আর চোখে নেমে আসেনি। তাই কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ে। সেদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে সোজা বন্ধুর বাসায় চলে গেছিল। ভেবেছিল রাগ কমলে হয়তো বাড়ি ফিরবে, তবে রাগ কমার পর সিদ্ধান্ত বদলায়। কাউকে কিছু না বলেই ফের চলে এলো সুইজারল্যান্ড। আর সেই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে না। এই দেশের মানুষগুলোকে সে আপন করে নেবে। ফ্রেশ হয়ে এসে ভাবলো বাড়িতে একটা ফোন করব। বাবা মা নিশ্চয়ই অনেক চিন্তা করছেন, তবে যেভাবে সিনক্রেট করে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে এসেছে, এরপর তো আর কথা বলার উপায় নেই। কেমন যেন গিল্টি ফিল হচ্ছে। তাই সিদ্ধান্ত নিল ফোন নয়, বরং মেসেজ করে তার সুইজারল্যান্ড চলে আসার খবর দিয়ে দেবে। ব্রেকফাস্ট করে কাপড় পাল্টে ক্যাথিকে নিয়ে বাইরে বের হয়। বাড়ির সামনে মাঝামাঝি এক মাঠ, একপাশে বাগান। পুরো মাঠ জুড়েই সবুজ ঘাসের বিচরণ। কাঠের একটা নকশা করা বেঞ্চ আছে। সে ক্যাথিকে নিয়ে সেখানে বসলো। ক্যাথি অবশ্য স্থির রইল না। সে মাঠে দৌড়াদৌড়ি শুরু করে। আহানব ফোন হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকে। এরপর হোয়াটসঅ্যাপে মায়ের নাম্বারে মেসেজ করে, কেমন আছো? আমার ওপর হয়তো রেগে আছো, কিন্তু আমি নিরুপায়। আপাতত ফোনে কথা বলার মতো পরিস্থিতিতে নেই আমি। তাই ফোন না দিয়ে মেসেজ দিলাম। তোমরা আপাতত কেউ আমাকে ফোন দিও না। আর দুশ্চিন্তা করো না, আমি সুইজারল্যান্ড চলে এসেছি। মেসেজটি পাঠিয়ে অনেকক্ষণ চুপ করে রইল আহনা। ভিতরে ভিতরে একটা গিল্টি ফিল হচ্ছে অর্ষার জন্য। এভাবে খারাপ ব্যবহার করাটা নিশ্চয় তার উচিত হয়নি। সেই সময় হানির মাইলে বাড়ি থেকে বের হয়। আহনাবকে দেখে এদিকে এগিয়ে আসে। হেসে হেসে ইংরেজিতে বলে, আহনাব, একা একা কেন? বউ কোথায়?